ছয়টা ডিফারেন্ট স্টোরি, ছয়টা ডিফারেন্ট জনরাকে একসাথে একটা ফিল্মে দেখাবো। দ্যাট ইজ হিউজ। থ্যাংকস টু তারিম নূর ফর গিফটিং আস দিস কাইন্ড অফ বাংলাদেশি ফিল্ম। হোয়াটসঅ্যাপ কি অবস্থা? দিস ইজ আহমেদ তানভীর, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আর অলরেডি আপনারা জেনে ফেলেছেন আমরা এই মুহূর্তে কথা বলবো বনলতা এক্সপ্রেস নিয়ে। প্রায় ৩৩ দিন আগে রিলিজ পেয়ে গেছে বনলতা এক্সপ্রেস এবং স্টিল এইটা যে শো গুলো এখনো বাংলাদেশে হচ্ছে বা ওয়ার্ল্ড ওয়াইড যেখানেই হচ্ছে প্রত্যেকটা হাউসফুল যাচ্ছে। সো এখানে আপনারা বুঝতে পারছেন যে ১ মাস পরে যখন একটা ফিল্ম সম্পূর্ণভাবে হাউসফুল যায়, সেটার ক্রেজটা কতখানি। অলরেডি এইটা অল টাইম ব্লকবাস্টারের তকমা পেয়ে গেছে এবং হোপফুলি দিস উইল বি ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ম ইন বাংলাদেশ, যে অনেক বেশি টাকা কামাবে। ফিল্মের মূল বিষয়গুলো নিয়ে চলে আসি। দেখেন, আমি অলরেডি বললাম যে ৬টা স্টোরি। আপনি যদি ফিল্মটা দেখেন, এখানে ৬টা ডিফারেন্ট স্টোরি, ৬টা ডিফারেন্ট গ্রুপ অফ পিপল আছে যাদের ডিফারেন্ট স্টোরি আছে। তাদের প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ড স্টোরি আমাদেরকে দেখায় যে প্রত্যেকটা ক্যারেক্টার যেগুলো আছে, ক্যারেক্টারকে ডেভেলপ করেছেন, ক্যারেক্টারটা কেন এই পর্যায়ে এসেছে, ক্যারেক্টারটার ইমপ্যাক্ট কি হবে ফিল্মের মধ্যে, প্রত্যেকটা কিছু তিনি ওয়ান বাই ওয়ান দেখিয়েছেন এবং প্রত্যেকটা সুন্দর করে এস্টাবলিশ করেছেন। ফিল্মের একটা প্রায় ১ম হাফেরই অলমোস্ট ৩০-৪০ মিনিট পরে আমরা দেখেছিলাম যে ৬ টা গল্পকে একসাথে করা কিন্তু অনেকটাই টাফ। তানিম নূর ১ম এই করে কি ৩ টা থেকে ৪ টা গল্পকে তার একটা ফ্রেমের মধ্যে দাঁড় করায় দেয়। অর্থাৎ ৩-৪ টা গল্প সেম একটা কক্ষে চলে আসে, যেখানে আপনি বুঝতে পারবেন এখানে বেসিক্যালি তানিম নূর তার খেলাটা খেলেছেন। কিভাবে তিনি কানেক্ট করেছেন। দিস ফিল্ম ওয়াজ অল অ্যাবাউট কানেক্টিং দ্য স্টোরিজ। আপনি দেখেন, আপনি যখন এতগুলো স্টোরি নিয়ে কথাবার্তা বলবেন, আমরা ইতিপূর্বে এরকম যে সকল কাজগুলো দেখি, সাধারণত সেগুলো সিরিজ আকারে রিলিজ দেওয়া হয় বিকজ সেখানে আসলে বলার অনেক কিছু থাকে। কিন্তু একটা ২ ঘন্টা ৩৩ মিনিটের একটা ফিল্মে আপনি ৬ টা ডিফারেন্ট কনটেন্ট কে কিভাবে এস্টাবলিশ করতে চাইবেন, কিভাবে সেটা স্ক্রিনে দেখাবেন এত কম সময়ের মধ্যে, সেটা একটা বড় চ্যালেঞ্জ এবং তানিম নূর এই চ্যালেঞ্জটাতে ১০ এ ১০ পেয়ে পাস করে গিয়েছেন। প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সিনে যে কানেকশন আছেন, এইটার জন্য বেসিক্যালি এই ফিল্মটাতে গর্জিয়াস এবং অত জোস আছে। আপনি যদি ফিল্মটা দেখেন, ফিল্মের অলরেডি অনেকে দেখে ফেলেছেন। আমরা এই মুহূর্তে জাস্ট ডিসকাশনটা করছি। এই ফিল্মের ডায়ালগের সাথে যে ম্যাচ কাট গুলো আছে, ফ্রেমের ম্যাচ কাট গুলো আছে। ডায়ালগ ম্যাচ কাট গুলো আপনি এত বেশি রিয়ালাইজ করতে পারবেন। ডায়ালগ ম্যাচ কাট গুলো বেসিক্যালি একটা ফিল দেয়। আপনি এক রুম থেকে অন্য রুমে যাচ্ছেন, এক কক্ষ থেকে অন্য কক্ষে যাচ্ছেন, একটা স্টোরি থেকে অন্য স্টোরিতে জাম্প করছেন, বাট সেখানে যে ডায়ালগের সিঙ্কটা থাকে, আপনি কখনো বিরক্ত হচ্ছেন না বা আপনার ব্রেইন কখনো ওভাবে কাজ করছে না। ওটা ভাবছে না যে এটা ডিফারেন্ট কোনো একটা স্টোরি। আপনি ২ টা স্টোরিকে সেম ভাবে রিলেট করতে পারছেন। এই ফিল্মের সবচাইতে বড় প্লাস পয়েন্ট যেটা হবে, সেটা হচ্ছে হুমায়ূন আহমেদের ছোঁয়াটা রাখা। দেখেন, এই ফিল্মটা বানানো হয়েছে কিছুক্ষণ উপন্যাসটা অবলম্বন করে এবং তাইম নূর খুব ভালো মতোই জানেন এই কিছুক্ষণ উপন্যাসটার নামের জন্য এবং হুমায়ূন আহমেদের নামটার জন্যই কিন্তু একটা ম্যাস অডিয়েন্স হুক পেয়েছিল ১৯৭ দিন আগে। ফিল্ম রিলিজ দেওয়ার ১৯৭ দিন আগে যখন তারা টিজারটা লঞ্চ করেছিল, তখনই মানুষের মাথায় এটা চলে আসছিল যে ওকে, হুমায়ূন আহমেদের স্টোরি নিয়ে যেহেতু ফিল্ম, একটা হুমায়ূন আহমেদের ছাপ তারা দেখতে চাইবে। তাদের একটা নিড থাকবে এবং তানিম নূর এইখানেও ১০ এ ১০ পেয়ে পাস করেছে। তিনি হুমায়ূন আহমেদের বিভিন্ন নাটক এবং মুভির যে ডায়ালগ গুলো আছে, ছোট করে সেই ডায়ালগ গুলো বিভিন্নভাবে এখানে প্রেজেন্ট করেছেন। আপনি যখন ফিল্মটা দেখতে পারবেন, আপনি রিয়ালাইজ করতে পারবেন যে ওকে, তারা ওই ডায়ালগটার কথা এখানে বলছে। নাও দ্য মেইন পয়েন্ট, যেখানে কেন এই ফিল্মটা এত বেশি ব্লকবাস্টার হয়েছে, আই থিংক ইটস বিকজ অফ ইট ক্যারেক্টার্স। দেখেন, ক্যারেক্টার চয়েসের ক্ষেত্রে তারা যে পরিমাণ দক্ষতা দেখিয়েছেন, প্রত্যেকটা ক্যারেক্টারকে তারা জীবন দান করেছেন। এখানে সব রকম ক্যারেক্টার ছিল। মেইন ক্যারেক্টার থেকে শুরু করে সাইড ক্যারেক্টার থেকে শুরু করে টারশিয়ারি ক্যারেক্টার। আপনি যাই বলেন না কেন, প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদা করে ফ্লোর দেওয়া হয়েছে। যখনই স্ক্রিনে কোনো একটা ক্যারেক্টার আসবে, সেই ক্যারেক্টারের ইমপ্যাক্টটাকে সেটা আপনি ভিতর থেকে ফিল করতে পারবেন। সেই ক্যারেক্টারটা কেন এই ফিল্মের জন্য দরকার। প্রত্যেকটা ক্যারেক্টার হয়তো অনেকের স্ক্রিন প্লে খুবই কম, অনেকের স্ক্রিন খুব বেশি, বাট ডাজন্ট ম্যাটার। যারা কম স্ক্রিন প্লে পেয়েছে, তারাও এখানে খুব ভালো মতো কাজ করেছে এবং তাদের একটা ইমপ্যাক্ট তারা স্ক্রিনে রেখে গিয়েছে। কাস্টিং ক্রু দেখলে কিন্তু আপনার মাথা নষ্ট হবে। কাস্টিং এ কে নেই? মোশাররফ করিম আছেন এখানে, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, শ্যামল মাওলা, জাকিয়া আছেন, বাঁধন আছেন, শামীমা আছে, সাবিলা নূর আছে। মানে বাংলা কথার পুরো ইন্ডাস্ট্রিকে তিনি তুলে দিয়ে চলে আসেন। আর আরো ২ টা ইম্পোর্টেন্ট পার্ট। এইখানে লাস্টে একদম সিনে বেশ ইন্টারেস্টিং ২ টা ক্যামিও আছে। আপনি গুণাগার হইবেন কেন? গুনার কাম করতেছি তো আমরা। আমরা আপনারে মাল দিতেছি। আপনি কিনে নিতেছেন নগদ পয়সায়। সো ইয়া, ওভারঅল হুমায়ূন আহমেদের এই ফিল্ডটা দেওয়ার জন্য তানভীরকে অনেক বেশি ধন্যবাদ। বিকজ আই থিংক এটা একটা ফিল্মের অনেক বড় প্লাস পয়েন্ট। অলসো নুহাশ হুমায়ূনের যে ভয়েস ওভারটা, মানে পুরো ফিল্মটা যার ন্যারেশনেই আরকি বলা হয়েছে নুহাশ হুমায়ূন, তো এইটাও অনেক বেশি ইন্টারেস্টিং ছিল আমার কাছে। Another big part of the film is comedy. Man, the comedy timing, পুরো হল ভর্তি মানুষজন আমরা একসাথে হাসাহাসি করছি। প্রত্যেকটা কমেডি ওয়াজ টপ নচ। আপনি এই কমেডিগুলো কিভাবে বোঝায়? মানে এত বেশি রিলেটেবল, এত বেশি শুদ্ধভাবে বাংলা, মানে কোন কমেডিকে এক্সট্রা করে পুশ করা হয় নাই। গতানুগতিক ওয়েতে যে কথাগুলো আমরা যেগুলো বলে থাকি, সেইভাবে কমেডিগুলো পোর্ট্রে করা হয়েছে। ইউজুয়ালি এখন হচ্ছে কি, কমেডি ফিল্ম যদি আপনারা দেখতে থাকেন, বাংলাদেশেও বিভিন্ন ফিল্মে যে কমেডির পার্ট গুলো থাকে, সেখানে কিছুটা পুশ করা হয় কমেডিটাকে। বাট এখানে যে কাজটা করেছে, তানভীর নূর ক্যাজুয়ালি রেখেছেন পুরো কমেডিটাকে। দেন দ্য ইমোশনাল রোলার কোস্টার। দেখেন, যেরকম এখানে যেরকম কমেডি ছিল প্রচুর পরিমাণে, পাশাপাশি এখানে
কান্না চলে আসে এমন অনেক সিনারিও ছিল। আপনি ইমোশনাল রোলার কোস্টার আমরা যে জিনিসটাকে বলি, একদম হৃদয়ঙ্গম আপনি খুব হ্যাপি আছেন। দুপ করে গ্র্যাজুয়ালি সেটা ডাউন হয়ে যাবে। আপনার মুডটা খুব খারাপ হয়ে যাবে এবং দেন আবার কোন একটা কাট আসবে, আপনার মুডটা আবার হাসাহাসি করবে। এইভাবে পুরো যে চার্টটা তিনি ক্রিয়েট করেছেন, যে ইমোশনাল ফিগারটাকে তিনি আমাদের ভিতর থেকে বিল্ড আপ করেছেন, দ্যাট ওয়াজ সো লেভেল ইনসেন এবং আমি নিজেই এটা ভাবছিলাম আসলে একটা আর্কের মধ্যে পড়ে গিয়েছি আমরা। এই হাসি, এই কান্না এইভাবেই পুরো ফিল্মটা চলছিল। ডায়ালগস ম্যান এই ফিল্মে বেশ কিছু শক্ত ডায়ালগ আছে এবং অনেক শক্ত ডায়ালগ। ট্রেনটা থামলে আমরা মজলুম হইতে পারি, কিন্তু রানিং ট্রেনে আমরাই সরকার। প্রত্যেকটা ডায়ালগের যে সময় তারা ড্রপ করছেন, আপনি যখন বুঝবেন যে ডায়ালগটার ভার কতখানি, আপনার ভেতর থেকে সেটা দাঁড়িয়ে দিবে। আফটার অল কিছু নেগেটিভ সাইড অবশ্যই থাকে। এই ফিল্মের নেগেটিভ সাইড তেমন নাই, তবে ২-১ টা জায়গায় বলতেই হয়। ফিল্মটা ছিল ফ্যামিলি নিয়ে দেখার একটা ফিল্ম। তবে ২ থেকে ৩ জায়গায় এমন কিছু জোকস আছে, এমন কিছু লাইন আছে। আমি চাই না আমি ফ্যামিলির সাথে বসার সময় সেই লাইনগুলো আসুক। বাট স্টিল সেগুলো নেগলেক্ট করা যাবে বিকজ ফিল্মের ফ্লো তে ছিল তো আমরা হয়তো অনেকে সেগুলো পাত্তা নাও দিতে পারি। এমন কি যদি বাচ্চার বয়স কমও হয়, আমরা যদি বাচ্চা-কাচ্চাকে দেখতেছি আমরা, তাহলেও খুব একটা বেশি ইমপ্যাক্ট সেটাতে থাকবে না। মানে এটাকে মোটামুটি এড়ায় যাওয়া যাবে। বাট স্টিল ওগুলো না থাকলে আই গেস আরেকটু বেটার হতো। বেশ কিছু সিনারিও আছে যেগুলো এক্সট্রা করে পুশ দেওয়া হয়েছে ডায়ালগের মাধ্যমে, যেগুলোর কোনো দরকার নাই। সেই সিনগুলোর কোনো ইমপ্যাক্ট ছিল না। এরকম বেশ কিছু জায়গা আছে সিনেমাটাকে যদি কাট করা হয়, আপনি সেখানে মোটামুটি ৫-৬ মিনিট কাট করে দিতে পারবেন। হ্যাঁ, ৫-৬ মিনিট অনেক কম আমি জানি। কিন্তু ওই সিনগুলো যেগুলোর আসলে কোনো ইমপ্যাক্ট নাই ফিল্মে, আপনি কেন সেটার পেছনে সময় নষ্ট করবেন? সাথে এগেইন উৎসবে যে জিনিসটা হয়েছিল, উৎসবের লাস্টে এত বেশি পরিমাণে ব্যাকগ্রাউন্ড এবং ফ্ল্যাশব্যাক দেখানো হয়েছিল। সেম গোজ উইথ দিস ফিল্ম। লাস্টের ২০ মিনিটে আপনাকে এত বেশি ফ্ল্যাশব্যাক দেখানো হবে, এতটা বেশি বিভিন্ন ক্যারেক্টারকে ডেভেলপ মানে ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ড স্টোরি বলা হবে। কিছুটা যেগুলো আগেও কভার করা যেতে পারত। দেয়ার ইস নো নিড যে এখানে আপনি কেন এইভাবে সবগুলোকে একসাথে এখন দেখাতে হবে। আপনি ৬ টা গ্রুপ আছে, ৬ টা গ্রুপের ৬ টা ফ্ল্যাশব্যাক দেখাতে চাইবেন। পুরো ফিল্মের বিভিন্ন জায়গাতে আপনি দেখাতে পারতেন। আ ফিল্মের বিভিন্ন জায়গাতে ফ্ল্যাশব্যাক দেখানো হয়েছে, বাট লাস্টে এসে এতগুলো ফ্ল্যাশব্যাক একসাথে দেখানো হয়েছে। প্রত্যেকটা লাইক মঞ্জুর ক্যারেক্টারের ফ্ল্যাশব্যাক ছিল এখানে, মোশাররফ করিমের ক্যারেক্টারের ফ্ল্যাশব্যাক ছিল। মানে তারপরে শরীফুল রাজ ক্যারেক্টারের ফ্ল্যাশব্যাক ছিল। এতগুলো ফ্ল্যাশব্যাক একসাথে না থাকাটাই ভালো হতো আরকি। বাট ওভারঅল স্টিল দিস ওয়াজ আ গ্রেট ফিল্ম অ্যান্ড আমার জন্য অ্যাজ এ বাংলাদেশি ফিল্ম এই ফিল্মটাকে আমি লিটারেলি 8.5 আউট অফ 10 দিব। মানে দিস ওয়াজ ইনসেইন দ্য সং সিলেকশন ম্যান। যে গানগুলো তারা সিলেক্ট করেছে, অর্থহীনের চাইতেই বড় গানটা আপনারা সকলে এটা জানেন, এই গানটা আছে। কিন্তু রবীন্দ্রনাথের গানগুলো আছে, মাঝে তোমরা দেখা পাও। এই যেভাবে এখানে ইনক্লুড করা হয়েছে আইয়ুব বাচ্চুর গানগুলো আছে এবং ফিল্মের শেষে তারা আইয়ুব বাচ্চু একটা ট্রিবিউটও দিয়েছে। সো এই যে এই বিষয়গুলো আপনাকে নস্টালজিক ফিল করানোর যে বিষয়গুলো, এই বিষয়গুলো একটা ফিল্মকে কিন্তু আপনার মাথায় গেঁথে রাখে। আমি যখন বাসায় আসছিলাম রাস্তায় ফিল্ম দেখা শেষ করে, তখন আমি মনে চাইতেই পারো গানটা বাজছিলাম। আমার আইয়ুব বাচ্চুর গানটা প্লে লিস্টে সার্চ করছিলাম কোথায় আছে। রবীন্দ্রনাথের কথা ভাবছিলাম। ফিল্মের হুমায়ূন আহমেদের কথা মাথায় এসেছিল। তো এই যে একটা ফিল দেওয়াটা, এটাই কিন্তু একটা ডিরেক্টরের আল্টিমেটলি সার্থকতা। উই আর ভেরি হ্যাপি যে তাইম নূরের মতো একটা ডিরেক্টর আমরা পেয়েছি। আমাদের ইন্ডাস্ট্রির জন্য এটা অনেক বড় ব্লেসিংস। এরকম যেহেতু আমরা বর্তমানে ভাই প্রত্যেক জনরার একটা করে ডিরেক্টর বের হচ্ছে। আমরা খুবই হ্যাপি এবং আমরা আশাবাদী ইন ফিউচার আরো বেশি এরকম নতুন ফিল্ম আসবে। আরো বেশি আমরা এরকম ফ্যামিলি ফ্রেন্ডলি ফিল্ম পাবো এবং তানিম নূরের কাছে আমাদের এক্সপেকটেশন এর ভার আরো বেশি বেড়ে গেল এটার পর থেকে। উই ওয়ান্ট মোর ফিল্মস ফর ইউ। ২০ থেকে ২৫ বছরের ভিতরে কিছু আপনার ফ্রেন্ডরা আসবে, যে ফ্রেন্ডরা আপনাকে বলবে চলো একসাথে বনলতা এক্সপ্রেস দেখতে যাই। এই মোমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে অবশ্যই হ্যাঁ বলা উচিত। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন সায়োনারা। টাটা।